দেখুন, আমাদের এই সংগ্রাম, আমাদের এই যুদ্ধ, যাই বলি না কেন, আমাকে কোনো দলে ফেলে দিলে আমাকে কোনো দলে ফেলে দিলে আপনাদের সুবিধা হয়। আমাকে কোনো দলে ফেলে দিলে আপনাদের, আমি আগেও বলেছিলাম, আমাকে কোনো দলে ফেলে দিলে আপনাদের সুবিধা হয়। যারা আর কি বিভিন্ন দল ভক্ত, সেটা টিএমসি লাভার হোক, বিজেপি লাভার হোক, সিপিএম লাভার হোক, আইএসএফ লাভার হোক, কংগ্রেস লাভার হোক। তো দেখুন, আমাদের যে আমরা যে যারা শিক্ষিত বেকার বঞ্চিত আছি, আমাদের এই আন্দোলন বা আমাদের এই সংগ্রাম, আমাদের এই প্রতিবাদ কোনো দলের বিরুদ্ধে না, আমরা কোনো দলের বিরোধী নয়। এটা অনেককেই বোঝানোর চেষ্টা করেছি। আমরা আর বুঝতে চাইবেনও না, যারা অন্ধভক্ত তারা বুঝতে চাইবেন না, তারা বুঝবেন না। আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার রয়েছে, তাদের যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো রয়েছে, সেগুলো নিয়োগ শেষ করতে হবে। কিন্তু এক শ্রেণীর মাথামোটা জগন্নাথ, তারা আমাকে কোনো না কোনো দলে ফেলে দেয়। যখন আমি বিজেপির বিরুদ্ধে কিছু বলি, তখন আমাকে টিএমসির দলে ফেলে দেয়। আর যখন আমি টিএমসির বিরুদ্ধে বলি, তখন আমাকে বিজেপির দলে ফেলে দেয়। তো এই হচ্ছে বিষয়। তো আমি একজনকে প্রশ্ন করেছিলাম, মানে সে বলছে যে, মানে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বলছিল। তো আমি বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন, এই তো লেখালেখি চলছিল। তা খুব শিক্ষিত মনে হলো। তা বেশ তার সঙ্গে কন্ট্রোভার্সি চলছিল, বেশ ভালোই বলছিলাম। তা আমি বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এতই যদি উন্নয়ন হয়ে থাকে বা এত যদি উন্নয়ন হয়েছে, আমি শিল্প, হ্যাঁ শিল্প ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় কোম্পানি, কর্মসংস্থানগুলো সব বাদ দিয়ে দিলাম। এই 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান যিনি শাসক দলে রয়েছেন, এই 15 বছরে 2016 সালের এসএলএসটি নিয়োগের পর, মানে 9, 10, 11, 12 এর নিয়োগের পর, এই 10 বছর নিয়োগ বন্ধ কেন? 10 বছর নিয়োগ বন্ধ, নতুন নিয়োগে দেখুন বাহানা দিলে চলবে না, বাস্তবতা সঠিক তথ্য নিয়ে কথা বলতে হবে। নতুন নিয়োগে কোনো বাধা ছিল না, 10 বছর নিয়োগ বন্ধ ছিল। এই নামে মাত্র 26,000 যোগ্যদের চাকরি বাতিল হলো, সেখানেও নামে মাত্র ললিপপ দিয়ে নিয়োগ করানো হচ্ছে, যেটা অলরেডি প্রসেসিং চলছে। 10-12 হাজার মধ্যে সামথিং, মানে ওই 26,000-এর সঙ্গে অ্যাড করে 10-12 হাজার দিয়েছে 10-12 বছরের মধ্যে। তো এসএলএসটি বন্ধ। তারপর আমি বলেছি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট শেষ 2017 টেটে হয়েছিল। আজ আপনার কয়েক বছর বন্ধ, মানে 7-8 বছর ধরে 22 টেট হলো। আজ 4-5 বছর ধরে, 5 বছর ধরে এরা এখনো পর্যন্ত তার ইন্টারভিউ প্রসেসিং এখনো চলছে। ইন্টারভিউ প্রসেসিং চলছে, এখন আপনারা জানেন হয়তো, ইন্টারভিউ প্রসেসিং চলছে। এখনো পর্যন্ত না ইন্টারভিউ কমপ্লিট করতে পেরেছে, না প্যানেল প্রকাশ করতে পেরেছে, আজ এই 4-5 বছর ধরে। তারপরে পিএসসির ক্লার্কশিপ, যে 2000, আমি শিল্প কর্মসংস্থান ইন্ডাস্ট্রি সব বাদ দিয়েছি, মানে যেগুলো সরকারি সেক্টর রয়েছে, প্রাইমারি স্কুল আপনারা সকলেই জানেন, প্রাইমারি বিদ্যালয়গুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালের আগে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল, এখন কত হাজার আছে সকলেই জানেন। এবং 2000-এর মতো বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শূন্য শিক্ষক বা জিরো শিক্ষক। সেসব প্রসঙ্গ বাদ দিয়ে দিলাম। আমাদের এই যে অনগোয়িং প্রসেস, তাও সেটা 4-5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করতে পারেনি, এখনো প্রসেসিং অনগোয়িং চলছে। পিএসসি ক্লার্কশিপ, যেটা বলছি 2023 সালে, 23 সালে যেটা নোটিশ হয়েছিল, এখন সেটা 26 সাল, এখনো প্রসেসিং চলছে। মিসলেনিয়াস 23 সালে, এখনো প্রসেসিং চলছে, এখনো প্রসেসিং চলছে। কেপিএসআই 2023 সালে, এখনো প্রসেসিং চলছে। ডাব্লিউপি ডাব্লিউপি এসআই 2000 সম্ভবত 22 সাল সম্ভবত, এখনো প্রসেসিং চলছে। 22, 23, 24 হবে, সরি 2024 হবে, এখনো প্রসেসিং চলছে। তারপর আরো আছে, ফুড এসআই তো ঝুলছে, দুর্নীতির জন্য ঝুলছে, কেসে ঝুলছে। আম, আর বাকি কলেজ ইউনিভার্সিটি ওগুলো নিয়োগ তো বাদ দিলাম, ওগুলো সব বাদ। এছাড়াও অনেক রিক্রুটমেন্ট রয়েছে, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট তো হয়নি। আবার দেখুন, আপার প্রাইমারি আমাদের কোর্টের নির্দেশ রয়েছে, সুপ্রিম কোর্টে, সরি কোর্টে, হাইকোর্টের নির্দেশ রয়েছে যে 31শে মার্চের মধ্যে পরীক্ষা পরীক্ষা নিতে হবে। 31শে মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে। তো এটা হচ্ছে আপনাদের ইয়ে শেষ, ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে। তো এখনো পর্যন্ত নোটিফিকেশন আসলো না। মার্চের 31 তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে। তো এই যে বিষয়গুলো, আমি শুধু তাকে এই প্রশ্নটাই করেছি যে আপনি শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, ভদ্র মার্জিত, অবশ্যই আপনার মধ্যে, আমি মনে করছি আপনার মধ্যে সুশিক্ষার জ্ঞান রয়েছে। তাহলে আপনি অবশ্যই ভাতাকে নিশ্চয়ই উন্নয়ন বলবেন না, মানে শিক্ষিত হয়ে ভাতাকে অন্তত উন্নয়ন বলবেন না। তো ভাতাটাকে বাদ রেখে আপনি আমাকে 15 বছরের চার্জশিট ধরিয়ে দিন, যে আমাদের পশ্চিমবঙ্গে 15 বছরের নিয়োগ কি হয়েছে, শিল্প কি হয়েছে, কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, কতগুলো কর্মসংস্থান হয়েছে, কলকারখানা হয়েছে, কতগুলো, কত হাজার, হাজার বাদ দিন, কতগুলো কোম্পানি হয়েছে।
কত শো কোম্পানি হয়েছে, বা ওসব বাদই দিলাম, কটা কোম্পানি হয়েছে, কটা আপনাদের নতুন ইন্ডাস্ট্রি খুলেছে, কত নতুন শিল্প হয়েছে কর্মসংস্থানে। তো এই প্রশ্নগুলোই করেছিলাম। তো এই প্রশ্নগুলো করার পর বেশিরভাগই যারা আছে তাদের কি হয় বলুন তো, তারা যখন দেখে আর কোনো সঠিক তথ্যে পেয়ে দিচ্ছি না, তখন আপনাকে কোনো দলে ফেলে দেবে। ওদের কাছে সবচেয়ে বড় অস্ত্র এটাই, যে যখন আমি তোমার সঙ্গে পারবো না তখন আমি তোমাকে কোনো দলে ফেলে দেবো। অর্থাৎ মনে করো সাপোজ তুমি মানে বর্তমান সরকারের বিরুদ্ধে বলছো, তো তোমাকে বিজেপির দলে ফেলে দেবে, তুমি বিজেপি করো, তুমি বিজেপি দালালি করছো। বা তুমি যখন বিজেপির বিরুদ্ধে কিছু বলবে, এই গতকালের একটা ভিডিওতে আমি যেখানে এই আমাদের ট্যারিফ নিয়ে যেটা মোদী সরকারকে বলছিলাম, তো সেখানে অনেকেই ক্ষিপ্ত যে তারা কেন মোদীর বিরুদ্ধে বললাম, কিন্তু যেটা বাস্তবতা সেটাই বলেছি। কিন্তু বিষয়টা সেটা নয়। আমরা সাধারণ জনগণ, আমাদের তো কি দেখা উচিত, আমরা কি দল প্রেম করে কি হবে? দলের প্রেমে কিছু আছে? দলকে আমাদের খেতে দেয় না পড়তে দেয় বলুন? তো এটা হচ্ছে মূল বিষয়। যখন আমি কিছু জানবো না, যখন আমি কিছু বুঝবো না, যখন আমি পারবো না সঠিক তথ্য, হ্যাঁ, যখন আমরা পারবো না, দুর্নীতি সমস্ত কিছু ভরে যাবে, যখন পারবো না, তখন আমরা কাউকে কোনো দলে ফেলে দেবো। দলে ফেলে দিলে ব্যাস, চাপ নেই, ওকে একটা দলের ট্যাগ লাগিয়ে দিলাম, ব্যাস, যে ও অমুক দলের ইয়ে করছে, চামচাগিরি করছে, অমুক দলের দালালি করছে। এই হচ্ছে হলো মানসিকতা, বর্তমান অবস্থা। আর এদের মানসিকতা এমন ভাবে নিংড়ে দিয়েছে, দেখবেন আমি খান স্যারের একটা পোস্ট করেছি, খান স্যার বলছে যে যে 500 টাকা বা এই ভাতা যে 500 টাকা 1000 টাকার, যে এর গুরুত্ব কতটা, 500 টাকা 1000 টাকা ভাতার, এই ভাতার গুরুত্ব কতটা, সেটা একটু বুঝিয়েছেন খুব সুন্দর করে। আপনাকে যদি 500 টাকা 1000 টাকা দেয়, আপনার কাছ থেকে ভোট কিনতে পারবে না। আপনি যদি শিক্ষিত হন, আপনার কাছ থেকে 500 1000 2000 দিয়ে ভোট কিনতে পারবে না, যদি সুশিক্ষায় শিক্ষিত হন। কিন্তু এই 500 টাকা 1000 টাকা গ্রামের যারা মানে অশিক্ষিত বয়স্ক মানুষ, তাদের কাছে এই 500,000 টাকা ওই 1,00,000 টাকা, মানে 1,00,000 টাকার সমান। আপনাকে হয়তো 1,00,000 টাকা দিলে আপনাকে একটা ভোট কিনে নিতে পারবে, কিন্তু 500 2000 টাকা কিনতে পারবে না। কিন্তু ওই যে 500 টাকা 1000 টাকা, ওটা কিন্তু গ্রামের যারা অশিক্ষিত, যারা ইলিটেট পর্যায়ে রয়েছে, যারা একটু দূরে রয়েছে, হ্যাঁ, বর্তমান পরিস্থিতি থেকে অবগত থেকে দূরে রয়েছে, তারা কিন্তু ওটাই খুশি, তারা কিন্তু ওটাই তাদের কাছে বিশাল ব্যাপার, মানে 1,00,000 টাকার সমান। তো এটা হচ্ছে মূল বিষয়। তো সরকার অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের নাচ, বলে না, নাচ মানে পাকড়াও করেছে, ভালো করে বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতা। আর 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 সবচেয়ে বড় কথা যেটা বলছিল খান স্যার, দেখবেন বলছিল যে এটা খুব ভালো লাগলো, যে অ্যাকচুয়ালি এদের এরকম করে রাখা হয়েছে, এরকম করে রাখা হচ্ছে, এদের এতটা নিচে নামিয়ে দাও, এদের এতটা অশিক্ষিত করে রাখো, যেন আমরা যেটা বলবো, আমরা যেটা করবো সেটাই সঠিক হয়। এদের এতটা নিচে নামিয়ে দাও, এদের এতটা নিম্ন বানিয়ে দাও, এদের এতটা গরিব বানিয়ে দাও, এদের এতটা অশিক্ষিত করে রাখো, যেন আমরা যা বলবো সেটাই সেটাই সেরা হবে, আমরা যা দেবো সেটাই ওদের কাছে অমৃত মনে হবে। খান স্যার বলেছেন, এটা কিন্তু বাস্তব কথা। তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা, যে তোমাকে এতটাই অশিক্ষিত করে রাখা হবে, তোমাকে এতটাই নিচু করে রাখা হবে, যে তুমি বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি বাস্তবতাটা কোথায়। তোমার কাছে তখন ওই 500 টাকা 1000 টাকায় তোমার কাছে মহান মনে হবে। স্বাভাবিক তো, যে মনে করুন যে যার মাস গেলে পরে 1 টাকাও ইনকাম নেই, সে যদি 500 টাকা হাতে পায়, তার কাছে সেটাই 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 তো রত্ন না, সেটাই কত কিছু। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নাচ পাকড়ে নিয়েছে আমাদের বর্তমান, সে আমাদের এই রাজ্যেই হোক আর যে রাজ্যেই হোক, সেটা বিজেপি শাসিতই হোক আর যে শাসিত রাজ্যেই হোক। এই যে ভাতা প্রকল্প, ভাতা এগুলো চালু করছে কেন? এগুলো শুধুমাত্র গদি দখলের লড়াই, সেটা যে রাজ্যেই হোক না কেন। এই যে বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, দিল্লি বলুন, যেখানেই যায় বলুন, বিজেপি শাসিত রাজ্যে কি কংগ্রেস শাসিত রাজ্যে কি, এরা কিন্তু এই ভাতার মাধ্যমে আহ মানুষের বিবেক, সম্মান, আত্মসম্মান, আত্মবোধ সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে, সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে। এগুলো গ্রাস করে নিচ্ছে, আপনাকে অ্যাকচুয়ালি অপমান করা। এই যে আপনাদেরকে ভাতা দিচ্ছে মানে কি, আপনাকে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অপমান করা হচ্ছে। শিল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ভাতা কেন নেবে বলুন? আমরা দেখলাম যে বলা হচ্ছে ভাতা হচ্ছিল সহায়তা, সহায়তা করা হচ্ছে। তা 5 বছরের জন্য সহায়তাটা করা হচ্ছে বলা হচ্ছে। তাহলে 5 বছরের জন্য কিরকম সহায়তা করা হচ্ছে? যে একটা রিক্রুটমেন্ট যদি 8-10 বছর লেগে যায় কমপ্লিট করতে, তাহলে সেই সহায়তার মূল্য কি? 8-10 বছর লেগে যাচ্ছে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে, তাই না? ভালো করে ভেবে দেখুন তো, 8 বছর থেকে 10 বছর লাগছে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে, তাহলে কিসের সহায়তা হচ্ছে? এটা কি সহায়তা হচ্ছে? আর অলরেডি 5 দিনের মধ্যে আপনারা দেখেছেন, 5-6 দিনের মধ্যে প্রায় 50 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ আবেদন জমা পড়েছে, প্রায় 50 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। তাহলে আরো বাকি কদিন রয়েছে, দেখবেন হয়তো কোটির কাছাকাছি ছাড়িয়ে যাবে। প্রশ্ন সেটা নয়। এই যে আপনারা কি কখনো ভেবেছেন, এই যে সাপোজ মনে করুন যে এই 50 লাখ বা 60 লাখ হলো বা 70 লাখ, 80 লাখের কাছে 60-70 লাখ তো হবেই, অলরেডি 50 লাখ হয়ে গেছে। যদি 60 লক্ষ হয়, কথার কথা আমি বলছি, 60 লক্ষের বেশি হবে আমার একটা আইডিয়া, 50 লক্ষ অলরেডি হয়ে গেছে। হুম
আনুমানিক আরো হয়তো বেশিই হবে। তো এই যে 60 লক্ষ ধরুন, তো 60 লক্ষের সঙ্গে 1500 গুণ করুন তো, 60 লক্ষের সঙ্গে 1500 গুণ করুন। মিনিমাম মানে 60 লক্ষের বেশি হবে, দেখবেন হয়তো পরিসংখ্যান শেষ হতে হতে দেখবেন আপনার 90 লক্ষ বা 1 কোটিতে ধরে যেতে পারে, কোটির কাছাকাছি চলেই যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি 60 লক্ষ ধরলাম, তো 60 লক্ষ ইন্টু 1500 করুন, কত হাজার কোটি টাকা সরকারকে মাসে মাসে গুনতে হবে। লক্ষ্মী ভান্ডারে কত হাজার কোটি টাকা মাসে মাসে গুনতে হয়। তা এই সমস্ত টাকাগুলো কোথা থেকে যাচ্ছে? আমার আপনার জনগণের, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা কোষাগার থেকে যাচ্ছে। কিন্তু এই টাকাগুলো যদি শিল্প খাতে খাটানো হতো, যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা হতো, এই টাকাগুলো যদি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো, চাকরির ক্ষেত্রে ব্যবহার করা হতো, তাহলে কিন্তু সেই সমস্ত চাকরির মাধ্যমে বা সেই সমস্ত ইন্ডাস্ট্রির মাধ্যমে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন কিছু উৎপাদন করা যেত, এবং সেখান থেকে সরকারেরও বেনিফিট হতো, আমাদের রাজ্যেরও ভালো হতো, এবং যে সেই কাজে জয়েন করতো তারও ভালো হতো। কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে সেটা হবে না। এখানে শুধু চলবে সামনে, দেখুন সবার একটাই লক্ষ্য, সেটা বিজেপি বলুন আর ওই আপনার টিএমসি ঘোষণা দিয়েছে হচ্ছে 1500, আর বিজেপি বলেছে আমি আসলে 3000 দেবো। আর আপনাদের হচ্ছে ওই কি নতুন 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 জনতা পার্টি না কি হয়েছে, জনতা পার্টি, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের, সে বলেছে যে আমরা 1500 না 1500 না 1700 না, আমরা 2000 করে দিব, আমরা 2000 করে দিব। তাহলে এই যে দেখুন, তাই এগুলো কি চলছে? এগুলো সম্পূর্ণ ভাতার রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গ জুড়ে ভাতার রাজনীতি চলছে, সেটা যে দলই বলুন না কেন, সম্পূর্ণ ভাতার রাজনীতি চলছে। দেখুন আমাদের এখানে কেউ বলছে না যে আমাদের শিল্প চাই, কর্মসংস্থান চাই, আমাদের ইন্ডাস্ট্রি চাই, আমাদের কি বলে রাস্তাঘাটের উন্নয়ন চাই, আমাদের কি আমাদের পরিবহন ব্যবস্থা সুন্দর চাই, ভালো চাই, আমাদের স্বাস্থ্য পরিকাঠামো সুন্দর চাই। কিন্তু এই কথাগুলো কেউ বলছে না, এই কথাগুলো কেউ বলবে না, কারণ এই কথাগুলো কেউ শুনবেও না, কারণ যেটা শুনবে, যেটা চলবে সেটাই বলবে। আর আবার দেখুন ব্যাপারটা হচ্ছিল কিন্তু সেখানেই সেখানেই রসালো যেখানে কষালো। তো এখন রস হচ্ছে হলো ভাতার মধ্যে, এই জন্য সবাই কিন্তু ভাতা। এখন দেখুন সরকার এটাকে একটা পজিটিভ সাইডে নিয়ে গিয়ে সবার সামনে তুলে ধরছে। কি তুলে ধরছে? এই দেখুন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই যে ফর্ম ফিল আপ করছে, আবেদন করছে, তার মানে কি তারা এটাকে সমর্থন করছে? লক্ষ লক্ষ মানুষ এই যে আবেদন করছে, তার মানে এটা সমর্থন করছে। আরে বাবা, তারা তো নিরুপায়, তাদের তো কিছু করার নেই, তারা ঘরে বসে আছে, বেকারত্বের যন্ত্রণায় ভুগছে। তারা যদি মনে করে যে এই ফর্মটা জমা দিলে যদি মাসে আমার 1500 টাকা করে আসে, সেই টাকাটা কোথা থেকে আসে? তাহলে আমার টাকা আমি না নিলে অন্য কেউ নিয়ে নেবে, তাই না? আমি না নিলে তো আমার টাকাই অন্য কেউ নিয়ে নেবে। ব্যাপারটা তো সেরকম, এখানে তো তোমার টাকা তুমিই নিচ্ছ, ঘুরিয়ে ফিরিয়ে তোমার কাছেই আসছে। তাহলে বড় বড় এমবিবিএস ডাক্তার, এমফিল করা, বিভিন্ন কিছু বড় বড় ইঞ্জিনিয়ারিং পোস্ট মানে করেছে, সমস্ত কিছু, সমস্ত ডিগ্রি নিয়ে তারা আজ ভাতার লাইনে দাঁড়িয়েছে। কিছু করার নেই, তারা নিরুপায়, তাদের নিতে হবে। এটা তো আমার আপনার, এটা তো কি বলে, কারোর ব্যক্তিগত টাকা নয়, এটা সবার অধিকার রয়েছে, সমান অধিকার রয়েছে। এই বোকার মতো, মূর্খের মতো কিছু কিছু রাজনীতিবিদরা, যেমন আমাদের কুণাল ঘোষবাবু যেমন বলছেন যে কি বা সিপিএম, তারপরে বিজেপি, আর কয়েকদল নাম ধরে, এরা এরা বলে দিক যে আমরা এই টাকা নেব না। কেন নেবে না টাকা? এটা 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 তো সাধারণ জনগণের টাকা, এটা তো আমার আপনার টাকা, তাহলে নেবে না কেন? তার টাকা সে নেবে না? অবশ্যই নেবে, দিচ্ছ যখন ফ্রি ফ্রি, তাহলে নেবে না কেন? এমন তো না যে এখানে উল্লেখ ছিল যেটা হলো শুধু টিএমসির ব্যক্তিগত মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা বা অমুকের টাকা, যদি উল্লেখ থাকতো সেই ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আলাদা ছিল, যে এটা শুধুমাত্র টিএমসি দের জন্যই প্রাপ্য। তো সেখানে সেই প্রশ্ন করলে তো তখন অন্যান্য দলের যারা আছে তারা বলবে এই যে রেল চলছো, এই যে হ্যান করছো ত্যান করছো, এই যে শিক্ষা খাতে, তো সমস্ত জায়গায় তো কেন্দ্র রাজ্যের ভাগ রয়েছে। কিন্তু যখন আমি সেসব প্রসঙ্গ বাদ দিচ্ছি, তবে শুধু আমি যে প্রসঙ্গে ছিলাম, যেখানে ছিলাম মেন বিষয়, তো দেখুন সবাই ভাতার রাজনীতি করছে, সেটা যে রাজ্যেই বলুন, বিজেপি শাসিত বলুন আর আর আমাদের রাজ্য শাসিত বলুন। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না, আমরা যেটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না। আমরা কি চাই? আমরা কিন্তু ভাতা চাই না। যারা অন্তত শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, তারা অন্তত ভাতা চায় না। যারা ভাতার শিক্ষায় শিক্ষিত, যারা সেই বিদ্যালয় থেকে শিক্ষিত, তারা হয়তো ভাতা চাইবে। কিন্তু যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত, যারা সুশিক্ষায় শিক্ষিত, তারা কখনো ভাতা চায় না। তাদের চাকরি চায়, তারা কর্মসংস্থান চায়, শিল্প চায়। তো সরকারি সেক্টর দরকার নেই, তুমি বিভিন্ন কোম্পানি খোলো, বিভিন্ন বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি খোলো, লোকে সেখানে কাজ করবে, 10,000 টাকা বেতন হোক, কিন্তু আত্মসম্মানের সঙ্গে কাজ করবে। কিন্তু সেটা তো তুমি করবে না। তাহলে আমরা কি? আমরা ভাতাই খুশি, ভাতার রাজ্য, ভাতার রাজ্যে পরিণত হয়েছে। শুধু না, আমি আমি শুধুমাত্র যে এই রাজ্যের কথাই বলছি তাই নয়, এই রাজ্য তো শুধু এই রাজ্যে ভাতা দিচ্ছে না, ভাতা সমস্ত রাজ্যেই দিচ্ছে, মানে বিভিন্ন রাজ্যে দিচ্ছে।
সিপিএম শাসিত রাজ্য, কংগ্রেস শাসিত রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সব রাজ্যেরই তো এখন এরা বুঝে গেছে যে, আর দেখুন সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা রাজ্যকেই পরিকল্পিতভাবে অশিক্ষিত করে রাখা হচ্ছে। কারণ এরা যদি শিক্ষিত হয়ে যায়, এরা যদি জেনে যায়, বুঝে যায়, তাহলে পরে তো সব শেষ হয়ে যাবে। আমাদের কোনো ইয়ে থাকবে না, আমাদের যে একটা প্রভাব প্রতিপত্তি সেটা আর থাকবে না। মানুষ প্রশ্ন করবে, মানুষ তো প্রশ্ন করবে। তো এই ভাতার রাজনীতি দেখবেন সুপ্রিম কোর্টও আপনাদের বলেছে, সুপ্রিম কোর্টও কিন্তু পর্যবেক্ষণ করেছে, তারা তীব্র নিন্দা জানিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে যে ভাতার রাজনীতি বন্ধ করতে হবে যে সমস্ত জায়গায় আছে, এতে দেশের ক্ষতি হচ্ছে। সে আমাদের অর্থভান্ডারের আমাদের ক্ষতি হচ্ছে না, কোষাগারের ক্ষতি হচ্ছে না? পাবন আপনার যে টাকাটা আমাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে সরকার কাছে পৌঁছাচ্ছে, সেই টাকাটা সরাসরি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এতে তো ক্ষতি, সরাসরি এসে পৌঁছাচ্ছে। তাহলে আমাদের এই যে জনগণের টাকাগুলো সরকারের কাছে, সরকারের কোষাগারে যাচ্ছে, সরকারি কোষাগারে যাচ্ছে, সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন কিছু মাধ্যমে, যেমন শিল্প হোক, কর্মসংস্থান হোক, বিভিন্ন কিছু তৈরি করে সেখান থেকে ম্যান ফোর্সের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিতে হবে। সেখান থেকে সরকারের যেমন সরকারিভাবে যেরকম যে ইনকাম হবে, তার তার কিছু কিছু অংশই সবাই সবাই পাবে, এবং মাঝখান থেকে আরো নতুন কিছু উদ্ভাবন হবে। কিন্তু সেসব কিছু বলার নেই, শুধু এটুকুই বললাম, আপনারা যারা ভাতা প্রেমী রয়েছেন, আপনারা যারা ভক্ত রয়েছেন, দেখুন ভক্ত বলতে যারা তৃণমূলের ভক্ত, যারা বিজেপির ভক্ত, সিপিএম, যারা দলের ভক্ত, দেখুন যারা দলের ভক্ত আমি মনে করি তারা হচ্ছিল নিশ্চয় দলের থেকে কিছু পান। যারা দেখি যে কোনো পোস্ট করলে মানে তাদের ভিতরে আগুন জ্বলে ওঠে, ঠিক আছে, মানে কোনো দলের বিরুদ্ধে বললে আগুন জ্বলে ওঠে, ঠিক আছে, তার মানে তার কথার অর্থই হচ্ছে সে দলের থেকে কোনো বেনিফিট পায়, বিনামূল্যে বা কোনো অবৈধ বেনিফিট পায়। অবশ্যই সে কোনো অবৈধ বেনিফিট পায়, না হলে সে এরকম করতে পারে না। কেন বলুন তো? কারণ সে অবৈধ বেনিফিট পায় এই জন্যই, কারণ সে কেন একজন সাধারণ জনগণ হয়ে, দেখুন নেতা মন্ত্রীরা তো বলবে, কিন্তু একজন সাধারণ জনগণ হয়ে আমরা নিশ্চয়ই কোনো দলকে সাপোর্ট করব না। আমাদের কি কাজ হবে? আমাদের কাজ হবে যে আমার কর্মসংস্থান হোক, আমাদের সমস্ত কিছু, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হোক, দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণে হোক, শিল্প হোক, ইন্ডাস্ট্রি হোক, আমাদের এগুলো চাইবো। যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবো। যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবো, সে যে দলেরই হোক না কেন। টিএমসির কিছু ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে, তো যেগুলোকে ভালো সেগুলোকে ভালো বলতে হবে, যেগুলোকে খারাপ সেগুলো খারাপ বলতে হবে। বিজেপিরও কিছু ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে, যেগুলোকে ভালো সেগুলোকে ভালো বলতে হবে, যদি সাধারণ জনগণ হয়ে থাকে তাহলে তাই করা উচিত। কিন্তু না, আমরা তো একটা দলকেই ভালোবাসবো, একটা দলকেই প্রেম করবো, একটা দলের সঙ্গে সবকিছু হবে। সেই দল যদি কোনো অন্যায়ও করে তাও সেটাকে তখন মুখ বুজে থাকবো, আর যখন অন্য দল অন্যায় করবে তখন আমরা, অন্য দল কোনো অন্যায় করবে তখন আমরা মুখ খুলবো, নিজের দল অন্যায় করলে মুখ খুলবো না। তো এগুলো তো দল প্রেম হয়ে গেল, তার মানে কি এগুলো আপনি তাহলে সাধারণ নাগরিক নয়, তাহলে আপনি নেতা, তাহলে আপনি নেতা হয়ে গেলেন, তার মানে আপনি সরকার থেকে মানে যে দল করছেন সেই দলের থেকে কোনো বেনিফিট পাচ্ছেন। এটা পরিষ্কার, এটা পরিষ্কার। কিন্তু ভালো করে বিবেককে প্রশ্ন করবেন যে আপনি কোন নেতা মানেই আপনার পকেটে টাকা ঢুকছে, তাহলে আপনি তো দল প্রেম দেখাবেন না। সাধারণ নাগরিক হলে তো দল প্রেম দেখাবেন না। সাধারণ নাগরিক হলে আপনি কি, আপনি আপনার উন্নয়ন, আপনার পরিবারের এবং সমাজের উন্নয়ন দেখবেন। আমাদের শিল্প হলো কিনা, কর্মসংস্থান হলো কিনা, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হলো কিনা, পরিবেশ সুশৃঙ্খল হলো কিনা, নারী নিরাপত্তা হলো কিনা, আমরা তো এগুলো দেখবো। আমাদের ইন্ডাস্ট্রি হলো কিনা, আমরা তো এগুলো দেখবো, তাই না? এবার আমি, আপনার কোনো দলের প্রতি ব্যক্তিগত সাপোর্ট বা ইমোশনাল থাকতে পারে, কিন্তু সে দল যদি কোনো অন্যায় করে তাহলে সেই দলের বিরোধিতা করতে হবে, তার বিরোধিতা করতে হবে, সেটা যে দলই হোক না কেন। কিন্তু না, আমরা কিন্তু সেটা করি না। তেমন আমরা সাধারণ নাগরিক নয়, আমরা তাহলে সবাই নেতা। অন্যায়টাকে অন্যায় বলতে হবে, সেটা যেই করুক না কেন। কি বলছো শুভজিৎ? বলছো একদম নিউট্রাল থাকা উচিত, যে ভালো কাজ করবে তাকেই অ্যাডমায়ার করব, তাই আমি কোনো দলের সমর্থক নই। কোচবিহার থেকে বলছি দাদা। একদম দেখো, এই যে বিষয়টা কি, আমরা কেন দল করব? দল তো নেতারা করে। যদি দল করতেই হয় তাহলে নিজের নামের পাশে নেতা লিখে দাও, যে আমি অমুক দলের নেতা। সে অন্যায় করুক, কারণ দেখো নেতারা, একটা জিনিস দেখো, নেতারাই একমাত্র, যখন দেখো বিভিন্ন দুর্ঘটনা ঘটে, বিভিন্ন নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন যখন দুর্ঘটনাগুলো ঘটে, যখন মনে করো সিপিএম এর তরফে কোনো দুর্ঘটনা হয়, তখন বাকিরা লাফালাফি করে, যারা সিপিএম করে তারা মুখ বুজে থাকে। আবার যখন টিএমসির তরফে কোনো দুর্ঘটনা হয় তখন কিন্তু দেখবে বাকিরা খুব লাফালাফি করে, টিএমসি চুপ করে থাকে। আবার বিজেপির তরফ থেকে যখন কোনো দুর্ঘটনা হয়, বিজেপি চুপচাপ থাকে, বাকিরা লাফালাফি করে। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, এটা তো নেতারা করবে। কিন্তু সাধারণ জনগণের, সে তুমি যে দলকে ভোট দাও না কেন,
যে দলকে ভোট দাও না কেন, যখন অন্যায় হবে সেটা আমার নিজের দল করুক না কেন, তোমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অবশ্যই সেটা নিয়ে তোমাকে বলতে হবে। এটাই তো নিয়ম, এটাই তো হওয়া উচিত একজন সাধারণ নাগরিক হিসাবে। আর যারা নিজেকে সাধারণ নাগরিক মনে করো না, তারা অবশ্যই নামের পাশে নেতা লিখে রাখো, যে আমি টিএমসির নেতা, আমি বিজেপির নেতা। ঠিক আছে, যখন বিজেপি অন্যায় করবে, বিজেপির কোনো অন্যায় হবে, তখন আমি মুখ বুজে থাকবো, যখন অন্য দল অন্যায় করবে তখন আমি কথা বলবো। তাহলে আপনি নেতা হবেন, পাশে নেতা লিখে রাখতে হবে যে আমি টিএমসির নেতা, বিজেপির নেতা, সিপিএম এর নেতা, আইএসএফ এর নেতা, কংগ্রেসের নেতা, এরকম পাশে নেতা লিখে রাখতে হবে। আর যদি সাধারণ জনগণ হন, সাধারণ জনগণ হলে আপনার কিন্তু কোনো দলের প্রতি টান থাকবে না, আপনার দেশের প্রতি টান থাকবে, আপনার রাজ্যের প্রতি টান থাকবে, আপনার যাতে সমাজের উন্নয়ন হয়, আপনার রাজ্যের উন্নয়ন হয় সেদিকে খেয়াল থাকবে। এবার যে অন্যায় করবে তাকেই বলবেন, সে যে সরকারি থাক না কেন। আর আমাদের পশ্চিমবঙ্গে, আমি গতকাল লাইভেই ইউটিউবে এই কথাগুলো বলছিলাম, যে পরিবর্তনটা খুব দরকার। আবারও বলছি, এবার দেখেন এখানে এখন আবার টিএমসিটা লেগে যাবে। পরিবর্তন কেন খুব দরকার? দেখুন, প্রত্যেকটা শিক্ষিত সমাজেই বা সমস্ত জায়গায় দেখবেন, পরিবর্তন না হলে পরে মানুষ কিন্তু, আমরা দেখুন এই বিরোধী দল কেন থাকে, বিরোধী দল কেন থাকে? ভালো কিছু আনতে হলে, ভালো কিছু করতে হলে পরিবর্তন দরকার। আপনি চেঞ্জ করুন, চেঞ্জ করে নতুন কোনো দলকে নিয়ে আসুন, সুযোগ দিন, এবং তারা যখন কাজ না করবে আবার চেঞ্জ করতে হবে। শিক্ষিত সমাজের কাজ তো এটাই। 5 বছর সুযোগ দেওয়া হবে তোমাকে, তুমি ভালো কাজ না করতে পারলে পরবারই চেঞ্জ। ভালো কাজ না করলেই চেঞ্জ হবে, কোনো কথা হবে না। সে তুমি যেই হও না, যত বড়, যত খুব ভালো কাজ করলে হয়তো তাকে আর একবার সুযোগ দেওয়া হবে, খুব ভালো কাজ করলে তাকে আর একবার সুযোগ দেওয়া হবে। কিন্তু না, আমাদের মধ্যে কি বলুন তো, আমাদের মধ্যে একটা মানে রিলিজিয়ান ফিকশন লাগিয়ে রেখে যে এরা কিন্তু ভোট করায়ত্ত করছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি হওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি উচিত হচ্ছে হলো মানুষের উন্নয়নের ভিত্তিতে কিন্তু ভোটটা হওয়া উচিত, নাকি ধর্মের ভিত্তিতে। কিন্তু আমাদের এখানে কিন্তু ধর্মের ভিত্তিতেই ভোট হয়, তা কিন্তু উচিত নয়, তা কিন্তু উচিত নয়, একদমই উচিত নয়। কিন্তু আমরা সেগুলো করছি, আমরা সেগুলোই করছি ঘুরিয়ে ফিরিয়ে। আমাদের প্রধানত ধ্যান দেওয়া উচিত যে, যে সরকারি হোক, অন্যায়কে অন্যায় বলতে হবে, যেটা অন্যায় করবে সেটাকে অন্যায় বলতে হবে, যেটা সঠিক সেটাকে সঠিক বলতে হবে, যেটা ভুলকে ভুলই বলতে হবে, সেটা আমার দল করুক আর যার দলই করুক। সাপোজ আমি টিএমসি সাপোর্টার, মানে টিএমসি কোনো একটা অন্যায় করবে সেটাকে আমি সাপোর্ট করবো বা মুখ বুঝে থাকবো কেন? করা যাবে না। যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি মাপ করে নিচ্ছি, এটাকে শুধরে নিচ্ছি। তাহলে কিন্তু আপনার প্রতি রেসপেক্ট আরো বাড়বে। দেখুন, আমি আপনাকে কথা বলি, কোনো মনে করুন যে টিএমসি দলে থেকে কোনো একটা ভুল করলো, কিছু একটা ভুল, বড় রকমের ভুল করলো। সেই ভুলটা যদি আপনি সরাসরি, যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন, এই ভুলটা আর হবে না, আমার তো মনে হয় তাতে আরো রেসপেক্ট বাড়বে সেই দলের প্রতি। নাকি সেটাকে আপনি মিথ্যা, ভুল প্রমাণিত করার চেষ্টা করেন। কিন্তু আমরা কিন্তু তা করি না। যখন আমি অন্যায় করবো তখন আমি চুপ থাকবো, তখন সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবো, মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করব। আর যখন অন্য কেউ অন্যায় করবো তখন আমি তেলে তেলে বেগুনে জ্বলে উঠবো। এটা তো না ইনসাফ, এটা তো ইনসাফ নয়। এটাকে ইনসাফ বলুন, এটা ইনসাফ নয়। তো এই জন্যই বলছি, দেখুন পরিবর্তন খুব দরকার। আমাদের এই বর্তমান যে শাসক দল রয়েছে তারা আমাদের অনেক দিয়েছে, বছর বছর ডবল ডবল চাকরি দিয়েছে, নিয়োগ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। তো এই জন্য পরিবর্তন করা দরকার, পরিবর্তন খুব প্রয়োজন। কারণ প্রতি 5 বছর অন্তর অন্তরে সরকার পরিবর্তন করতে হয়, করা নিয়ম, করা উচিত প্রতি 5 বছর অন্তর অন্তর। শিক্ষিত সমাজে, শিক্ষিত পরিবেশে অবশ্যই, যদি আমাদের পশ্চিমবঙ্গ সেরকম, দেখুন এই জন্যই অশিক্ষিত করে রেখেছে। যত অশিক্ষিত থাকবে, যত টিচার নিয়োগ হবে, যত তোমাদের পরিকাঠামো ভালো হবে, তত মানুষ জানতে শিখবে, বুঝতে শিখবে। এই হচ্ছে মূল বিষয়। তো আমরা চাই যেন প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। দেখুন, এরপরে কোন সরকার আসবে জানি না, যদি যেই আসুক আমি চাই পরিবর্তন হোক, এবং পরিবর্তন হওয়ার পর তারা 5 বছর থাকার পর আবার নতুন সরকার আসবে, আবার নতুন কাউকে নিয়ে আসতে হবে। পরিবর্তন খুব দরকার। কোন রাজ্যের যদি ভালো হতে হয় তাহলে পরিবর্তনটা ভীষণ দরকার। পরিবর্তন ছাড়া কিন্তু কোনো পথ খোলা নেই। পরিবর্তন ভীষণ দরকার। আবার বলছি, প্রত্যেকটা রাজ্যের জন্য, শুধুমাত্র আমাদের, আমি পশ্চিমবঙ্গের জন্যই বলছি না, প্রত্যেকটা রাজ্যের জন্য, কেন্দ্রের জন্য বলছি, পরিবর্তন খুব দরকার। প্রত্যেকটা রাজ্যে পরিবর্তন করতে হবে, কেন্দ্রেও পরিবর্তন করতে হবে, প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু এই যারা ব কলমে এসে এমপি এমএলএ হয়ে যায়, হ্যাঁ, জনগণের টাকা নিয়ে লাল বাতিতে চড়ে, তাদের কিন্তু ঘুম হারাম হয়ে যাবে। যে আমি যদি কাজ না করি, আমি যদি কাজ না দেখাই, এই যে বছরে 5 কোটি টাকা করে আসা, সেই টাকা পকেটে না ঢুকিয়ে যদি জনগণের কাজ না দেখাই, আমাকে আর রাখবে না। এই জন্যই এদের পরিবর্তনটা ভীষণ দরকার। প্রত্যেকটা রাজ্যে পরিবর্তন করতে হবে। কাজ না করলে পরিবর্তন, 5 বছর 15 বছর ধরে কাজ করেছে, বহুত কাজ করেছে, প্রচুর কাজ করেছে, এবার নতুন কোনো কাউকে নিয়ে আসো, আবার তারা আসবে, তারা 5 বছর করবে, আবার আবার চেঞ্জ হবে। পরিবর্তন করতে হবে। দেখুন, আমাদের মেন টার্গেট থাকবে কি, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে সেরা রাজ্যে পরিণত করা। শিক্ষা, কর্মসংস্থান, শিল্প,
হ্যাঁ, সবাই বলবে এক ডাকে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি টিচার রিক্রুটমেন্ট হয়েছে। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গ সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি আছে। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভারতের মধ্যে সব রাজ্যের থেকে সেরা। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গের স্বচ্ছতা সবচেয়ে বেশি সেরা। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গের মতো ক্লিন স্টেট আর পৃথিবীতে আর ভারতের মধ্যে কোথাও নেই। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা সবচেয়ে বেশি সুন্দর। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি সুন্দর। সবাই এক ডাকে বলবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাজ্য। এগুলোই তো শুনতে চাই সাধারণ নাগরিক হিসাবে, আমরা সাধারণ নাগরিক হলে। তো এগুলোর জন্য আবারও বলছি, আমাদের পরিবর্তন ভীষণ দরকার। কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা। আবারও বলছি, আপনারা যারা নতুন নতুন জয়েন করেছেন, আমার কোনো ভিডিও হোক, কমেন্ট, পোস্ট হোক, আমাকে কোনো দলে ফেলে দেবেন না। যুক্তি দিয়ে, সঠিক তথ্য দিয়ে কথা বলবেন, আমি অবশ্যই ডিবেট করব। আমি কোনো দলের ভক্ত না আপনাদের মতো। বেশিরভাগ আছেন যারা দল ভক্ত হয়ে উলট পালট অনেক সময় বলেন, তাদেরকে অনুরোধ করছি, সঠিক যুক্তি দিয়ে সঠিক, যখন পারবেন না তখন কোনো দলে ফেলে দেবেন, সেটা মোটেই উচিত নয়। বুঝতে পারলেন কি বললাম? আমার পেজে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, সাধারণ জনগণ দেখবেন, যেটা অন্যায় সে অন্যায়কে অন্যায় বলতে হবে, যেটা ন্যায় সে ন্যায়কে ন্যায় বলতে হবে। ঠিক আছে? যেটা অন্যায় হচ্ছে সেটাকে অন্যায় বলতে হবে, যেটা ন্যায় হচ্ছে সেটা ন্যায় বলতে হবে। কিন্তু আমি কোনো একটা দলকে অন্ধের মতো ভালোবেসে যাবো, অন্ধের মতো দেখে যাবো, তা কিন্তু নয়। ভুলকে ভুল বলতে হবে, কিন্তু কোনো একটা মিথ্যা তথ্য তোমার সামনে আসলো সেটাকে তুলে ধরলে তা কিন্তু নয়। সেটাকে যাচাই বাছাই করতে হবে যেটা আদৌ সত্যি কিনা। দেখলাম অনেকে দেখবেন যে কেউ বলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্টুডেন্ট, কেউ বিভিন্ন কিছু মন্তব্য করে, মানে ইসের মতো, মূর্খের মতো। তো অ্যাকচুয়ালি আমরা কোনো যখন তথ্য পাই, সে যে তথ্যই হোক না কেন, এই বর্তমান বিভিন্ন কিছু নিয়ে, মনে করুন বিজেপির বিভিন্ন তথ্য নিয়ে বা টিএমসির বিভিন্ন তথ্য নিয়ে, আমরা কোনো কিছু একটা পেলেই সেটা কিন্তু ইয়ে করে দিই, পোস্ট করে দিই, বা কোনো কিছু বলা শুরু করে দিই, হ্যাঁ অমুক কিছু। কিন্তু সেটা কিন্তু আমরা তো শিক্ষিত সবাই, অন্তত যারা সোশ্যাল মিডিয়ায় আছে বেশিরভাগই কিন্তু মোটামুটি মিনিমাম না হলেও মাধ্যমিক পাস। আমাদের মধ্যে এটুকু তো নলেজ আছে যে এই একটা পোস্ট করলো বা আদৌ এর সততা আছে কিনা, যে যাচাই বাছাই করে দেখি। কারণ আমাদের হাতের কাছে এখন সবকিছু রয়েছে, গুগল রয়েছে, জিমিনি রয়েছে, সমস্ত কিছু রয়েছে আমাদের কাছে। আমরা যে কোনো পত্র পত্রিকা সমস্ত কিছু যাচাই বাছাই করার মতো ক্ষমতা আমাদের রয়েছে। যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছে তাদের তো একটু নলেজ আছে যে কেউ কোনো একটা পোস্ট করলো, সেটাকে আমি বিশ্বাস করে নিলাম, সেটাকে আমাকে যাচাই বাছাই করতে হবে আদৌ কতটা সত্যি, আদৌ কতটা মিথ্যা। আমার দলের লোক পোস্ট করলো মানে সেটা সত্যি, আর অন্য কোনো দলের লোক পোস্ট করলো মানে সেটা মিথ্যা। আমাদের চিন্তাধারা তো এটাই, আমার দলের লোক পোস্ট করেছে মানে এটা সত্যি, আর অন্য কোনো দলের লোক পোস্ট করেছে মানে সেটা মিথ্যা। তাই নয় কি? এমন ব্যাপারটা না? ভালো করে ভেবে দেখবেন, যখন টিএমসি পার্টি দেখবেন বিভিন্ন তো গ্রুপ আছে, আমাদের অফিসিয়াল পেজ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ রয়েছে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পেজ রয়েছে, তারপরে সুজন চক্রবর্তীর পেজ রয়েছে, বিভিন্ন দলের বা আমাদের হুমায়ুন কবিরের পেজ রয়েছে, আইএসএফ এর তোমাদের নওয়াজ নওয়াজ সিদ্দিকী সম্ভবত, দেখো, তো তাদের পেজ রয়েছে। তো দেখবেন এক এক জায়গায় এক এক গ্রুপ ভাগ করা, ভক্তগুলো এক এক শেষে ভাগ করা, ডিভাইডেড করা। তো সেই সমস্ত গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপ করা আছে, আপনারা তো সবাই জানেন। সেই সমস্ত গ্রুপে দেখবেন বিভিন্ন পোস্ট হয়, কিন্তু যারা অন্ধভক্ত তারা ওই পোস্টগুলো নিয়েই আবার নিজের বিভিন্ন কিছু ভাবে ইয়ে করে। আচ্ছা, কিন্তু সেটা কখনো যাচাই বাছাই করে দেখে না যে এটা পোস্ট করলো, এটা আদৌ কি সত্যি, কি এটা কি আদৌ সত্যি, সেটা প্রমাণ না, সেটা নিজেকে বিচার না করেই কিন্তু সেটাকে বিশ্বাস করে আমরা চালিয়ে দিই এবং অপরকে মানে দোষী দোষী সাব্যস্ত করে দিই। কিন্তু আমার তো মনে হয়, যদি তুমি শিক্ষিত হও, সুশিক্ষায় শিক্ষিত হও, মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো, সঠিক বিদ্যালয় থেকে, সঠিক জায়গা থেকে, সঠিকভাবে, সঠিক জ্ঞান নিয়ে, তাহলে আমার তো মনে হয় তোমাকে কিছু কেউ বললে তুমি সেটা বিশ্বাস করবে না, আগে তুমি সেটা নিজে যাচাই বাছাই করবে, কারণ সেই সেই যোগ্যতা, সেই বুদ্ধিটা তোমার হয়েছে। কিন্তু আমরা সেটা করি না। বিজেপি কোনো পোস্ট করেছে, টিএমসি সেটা বিশ্বাস করবে না, আবার টিএমসি পোস্ট করেছে, বিজেপি সেটা বিশ্বাস করবে না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। ঠিক আছে? মানে সাপোর্টার আমরা তখন বিভিন্নভাবে বিভক্ত। আমাদের মধ্যে আহ কিছু টিএমসি হিন্দু আছে, বিজেপি হিন্দু আছে, সিপিএম হিন্দু আছে, সেকুলারিজম হিন্দু আছে। হিন্দু কিন্তু অনেক ভাগ, এটা কিন্তু বাস্তব কথা। হিন্দুর অনেক ভাগ রয়েছে কিন্তু। হিন্দু সিপিএম হিন্দু আছে, কংগ্রেস হিন্দু আছে, তারপর তোমাদের টিএমসি হিন্দু আছে, আইএসএফ হিন্দু আছে, এই আইএসএফ এর মধ্যে হিন্দু আছে। তারপর তোমাদের সেকুলারিজম হিন্দু আছে, কিছু মুখোশধারী সেকুলারিজম হিন্দু আছে। তো এরকম ভাগ ভাগ আছে। কিন্তু মুসলিমের মধ্যে ভাগ খুব কম। মুসলিমের মধ্যে এটা খুব ভালো লাগে, মুসলিমের মধ্যে ভাগটা কম, মানে নেই বললেই চলে। ওদের মধ্যে এই একতাটা মোটামুটি আছে। মুসলিম, কিন্তু হিন্দুদের মধ্যে অনেক ভাগে বিভক্ত, হিন্দু অনেক ভাগে বিভক্ত। যাই হোক, শুনতে খারাপ লাগতে পারে যারা হিন্দু সম্প্রদায়ের আছে, কিন্তু এটা বাস্তবতা।
যাই হোক, আমি শুধু এটুকুই বললাম যে আপনারা অনেকেই আমাকে ভুলবশত আপনাদের এটা বোঝার ভুল বা সংকীর্ণ জ্ঞানের জন্য আমাকে বিভিন্ন দলে ফেলে দেন। এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। আমাকে কোনো দলে ফেলবেন না, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। দলে ফেলার কোনো দরকার নেই। আমি শুধু চাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক, আমাদের স্বাস্থ্য উন্নত হোক, আমাদের কর্মসংস্থান হোক, শিল্প হোক, এগুলো সব আসুক। আর দীর্ঘ 15 বছর ধরে আমাদের রাজ্যে কি কি হয়েছে সেটা একটু চোখ খুললে আমরা সব দেখতে পাই যে আমাদের রাজ্যে কি কি হয়েছে। আমাদের রাজ্যে না না 100টা শিল্প হয়েছে, আমাদের রাজ্যে না 100টা কোম্পানি বসেছে, আমাদের রাজ্যে না এই বিগত 15 বছর ধরে না কোনো এই যে প্রতিশ্রুতি যে 10 লক্ষ শিক্ষক, আমার মধ্যে 10 লক্ষ শূন্য পদ রয়েছে, আমার তো 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে, কিন্তু দেখুন নামে মাত্র ললিপপ। তো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে মাত্র 13,400। আজ 7-8 বছর ধরে আমরা প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের জন্য শূন্য পদের দাবি করছিলাম 50,000, সেখানে শূন্য পদ দিয়েছে 13,000। অথচ আমাদের পাশের রাজ্য বিহার, যেখানে 3 বছরের মধ্যে 3 বছরও লাগায়নি, 3.5 লক্ষের উপরে শিক্ষক নিয়োগ করেছে। আবার 4.0 দিয়ে দিয়েছে, যেখানে প্রায় 50,000 শিক্ষক নিয়োগ হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে। অথচ আমাদের রাজ্য সেই 13,000 ললিপপ 7-8 বছর ধরে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, এখনো প্রসেসিং চলছে। সমস্ত নিয়োগ প্রসেসিং 4-5-7 বছর ধরে ঝুলছে। এখনই আবার ভাতাশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। তো এই কথাগুলো বললে পরে যারা টিএমসি লাভা তাদের আবার ফাটবে, কিন্তু এটা তো বাস্তবতা। সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা কিছু বলছি না। এসএলএসটি দেখুন, আজ 10 বছর এসএলএসটি বন্ধ, 10 বছর ধরে এসএলএসটি বন্ধ। আপনাদের যারা যোগ্য চাকরি ছিল তাদের মনে করেন একবার পরীক্ষায় পাশ করে আবার তাদের পরীক্ষায় বসতে হলো। যাই হোক, তো সেখানেও মাত্র ফ্রেশদের জন্য মাত্র হাতে গোনা আপনার ওই 10-12 হাজার দিয়েছে, হাতে গোনা এসএলএসটির জন্য 10-12 হাজার সামথিং। 10 বছর নিয়োগ বন্ধ, 10-12 হাজার, মানে ওই আরে ব্যাপারে 26,000 ওরা তো বাদ, ওরা তো আগেই চাকরি করতো, ওরা তো যোগ্য ছিল। ওদের মধ্যে থেকে যারা দুর্নীতি এই সরকারি তো দ্বারাই, যাই হোক ওসবগুলো আর বলছি না, কার কার দোষ কার ভুল ছিল। তো এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তো আমাদের বর্তমান যা পরিস্থিতি, তা সেখান থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে। আর আগামী মানে আমাদের জেনারেশন তো শেষ হয়ে গেছে, একটা জেনারেশন গেছে, আমাদের জেনারেশন শেষ হয়ে গেছে। আমরা আশা স্বপ্ন সব শেষ। এখন সামনে যারা আছে তাদের জেনারেশনটাও স্বপ্নটাও শেষ হবে কিনা সেটাই এখন দেখার এই 26-এর বিধানসভা নির্বাচনে। যাই হোক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।